আমাদের আজকের আলাপ হইতেছে সিজারিয়ান সেকশনে অতিরিক্ত সন্তান জন্মদান এবং এটার কি প্রভাব আমাদের জাতিকে কিভাবে, আমাদের শিশুদেরকে কিভাবে, তার ভবিষ্যৎকে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে, অসুস্থ জাতি বানাইতেছে। 2020 সালে প্রায় 42% শিশুর জন্ম হয়েছিল সিজারিয়ান সেকশন। 2025 সালে দেখতেছি হাসপাতালে যে শিশুদের জন্ম হয় তাদের 72%-এর জন্ম হয় সিজারিয়ান সেকশন। অবিশ্বাস্য। তাহলে দুই নেয়াতে কি সিজারিয়ান সেকশন হয় না? হ্যাঁ হয়, অবশ্যই হয়, কিন্তু কেন হয়, কোন হারে হয়? 21% সন্তানের জন্ম হয় সিজারিয়ান সেকশন। তো বেশি সিজারিয়ান সেকশনের সমস্যা কি? আর কেনই বা হইতেছে সিজারিয়ান সেকশন বেশি বাংলাদেশে? এর আগে সিজারিয়ান সেকশন নিয়ে একটা মজার ঐতিহাসিক গল্প শুনে আসি। আপনারা চাণক্য বা কৌটিল্যের কথা শুনেছেন না? কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তো চন্দ্রগুপ্ত মৌর্যরে কৌটিল্য সামান্য পরিমাণে খাবারের সাথে আর্সেনিক মিশিয়ে দিত। উদ্দেশ্য ছিল রাজাকে বিষাক্ত পদার্থের প্রতি সহনশীল করে তোলা, যেন শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর একটা নাম আছে। এটার নাম হইতেছে মিথ্রিডাটিজম, মানে যার মাধ্যমে অল্প মাত্রা বিষ গ্রহণ করে 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 বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয়। কথিত আছে একবার চন্দ্রগুপ্ত মৌর্য তার রানী দুর্ধরাকে দুর্ঘটনাক্রমে আর্সেনিক যুক্ত খাবার পরিবেশন করা হয়েছিল। রানী তখন সন্তান সম্ভব ছিল। বিষের প্রভাবে সন্তান তার বাঁচানোর জন্য রানীর পেট চিরে কৌটিল্য শিশুকে ব্যয় করে। এই ছেলেটার নাম ছিল বিন্দুসার। বিম্বিসার না, আবার ওই বনলতা সেনের বিম্বিসার না, বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক। তো জীবনানন্দের বনলতা সেন যখন পড়ি না বিম্বিসার অশোকের ধূসর জগতে, বিম্বিসার অশোক বইলে একটু ধাঁধা লাগে দেয় জীবনানন্দ। বিন্দুসার অশোক হইলে পিতা পুত্র হইতো, কিন্তু না, একটা টুইস্ট আছে। বিম্বিসার এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়িচ্ছি, ভুল পড়িচ্ছি না তো। সেই সময়টা ধূসর হয়ে যাওয়া নিজের মধ্যে মূর্ত হয়ে ওঠে বিম্বিসার শুই না। আমার কাছে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই লাইনের চাইতে বিম্বিসার অশোকের ধূসর জগতে লাইনটা অনেক বেশি কাব্যিক বলে মনে হয়। যাই হোক, কবিতার আলাপ বাদ, মূল আলাপে আসি। এই আলাপ শুরুর আগে আমাদের জানতে হবে কেন সিজার আমাদের শিশুদের দীর্ঘমেয়াদে ক্ষতি করে। আমাদের দেশে সন্তান জন্ম দেওয়ার কাজটা অবহেলিত, চূড়ান্তভাবে অবহেলিত। অথচ একটা জাতির ভবিষ্যৎ হচ্ছে তার শিশু। অথচ আমরা এই শিশুর জন্মদানকে এত অবহেলা করি। আমি ডেটা দেখাচ্ছি কিছু, আপনারা দেখলে বুঝবেন যে এত অবহেলা করি। কোনোদিন আমরা এটার প্রতি গুরুত্ব দিই। আমরা সন্তান জন্ম দেওয়ার আগে কার কাছে যাই বলেন তো? আপনারা কার কাছে যাই? গাইনোকোলজিস্টের কাছে যাই, তাই না? তাদের কাছে ফলো আপ হয়েছে। এই ফলো আপ বা সন্তান জন্মের জন্য গাইনোকোলজিস্টের কাছে ফলো আপে যাওয়ার দরকার নেই। এটা জিপি বা প্রশিক্ষিত ধাত্রী হইলেই চলে। জটিলতা হইলে গাইনোকোলজিস্টের কাছে পাঠাবে, রেফার করবে। আমাদের প্রশিক্ষিত ধাত্রী কত জানেন? ৮৬৪৬ জন। আর এর মধ্যে সরকারি ধাত্রী হয়েছে ২৫৫৭ জন মাত্র। গাইনোকোলজিস্ট আছে ২৫০০-এর মতো। এবং গাইনোকোলজিস্টরা এই ডেলিভারির দায়িত্ব নিয়ে নিজের সময় নষ্ট করে এবং নিজের যেটা স্পেশালিস্ট এক্সপার্টাইজ সেটাকেও নষ্ট করে ফেলে। কারণ টাকা পায় এখানে, সিজার করলে টাকা, কসকসার টাকা, রিস্ক কম, সিজার করার জন্য দেওয়ানা হয়ে যায়। আমাদের দেশে প্রত্যেকদিন ১০,০০০-এর মতো শিশু জন্মায়। আমাদের প্রসূতিদের জন্য হাসপাতালে বেড আছে ২,০০০-এর মতো। এতে প্রত্যেকদিন ২,০০০ বেডে আমি যদি সন্তান জন্ম দিতে চাই ৮০০-এর বেশি সন্তান জন্ম দেওয়া সম্ভব না প্রত্যেকদিন। বাকিরা হয় বাসায়। তো আপনি যখন গাইনোকোলজিস্টের কাছে সন্তান জন্মের জন্য যাবেন, তো এটা অবধারিতভাবে সিজারিয়ান সেকশন হবে। কারণ এটা সন্তান জন্মদানের প্রক্রিয়া, এটা ৬ থেকে ১০ ঘন্টার কাজ। এত সময় তো গাইনোকোলজিস্ট বসে থাকবে না রোগীর পাশে, এই সময়টা বসে থাকতে হয়। সে তখন ধরতক্তা মার পেরেক করে ২০ মিনিটে খালাস করে দেয়া চলে যায়, টাকা নিয়ে চলে যায়, সবাই খুশি। যে মা হইলো তারও খুশি, তীব্র প্রসব বেদনা তার ভুক্ত হইল না। এটাই কারণ আমাদের সিজার বেশি হওয়ার। আর দৈনিক ১০,০০০ বাচ্চা হওয়া সামলানোর জন্য দরকার হইতেছে ২২,০০০ প্রশিক্ষিত ধাত্রী। আমাদের আছে ৮,৫০০। তো ধাত্রী কেন করেন না? ধাত্রী ডাক্তার করতে না অনেক টাকা লাগে, ধাত্রী করতে তো এত টাকা লাগে না। পারছেন কয়টা করছেন? কয়টা ধাত্রীকে চাকরি দিচ্ছেন, সরকারি চাকরি? এখন প্রশ্ন হইতেছে সিজারে বাচ্চা হলে সমস্যা কি? এটা বুঝতে হইলে আমাদের মাইক্রোবায়োম বলে একটা জিনিস আছে, এটা বুঝতে হবে। লিখে দেন। মাইক্রোবায়োম হইতেছে আমাদের শরীরে থাকা উপকারী জীবাণু, বন্ধু জীবাণু। আমাদের শরীরে যে জীবাণু থাকে চামড়া টামড়া সব জায়গায়, সেই জীবাণুর মধ্যে অনেকগুলো বন্ধু জীবাণু আছে। সব ব্যাকটেরিয়া খারাপ না, সব জীবাণু খারাপ না। ভালো ব্যাকটেরিয়া গুলা আমাদের খাবারে হজমে সাহায্য করে, আমাদের ইনফেকশনের সাথে লড়ে, আমাদের সুস্থ রাখে। খারাপ ব্যাকটেরিয়া আছে কিছু যারা আমাদের অসুস্থ করতে চায়। ভাগ্য ভালো, আমাদের ভালো ব্যাকটেরিয়া গুলো সবসময় এই খারাপ ব্যাকটেরিয়া গুলোর সাথে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত ভালো ব্যাকটেরিয়া জিতে যায়, আমাদের শরীর সুস্থ রাখে। ভালো খাবার খাইলে, অ্যাক্টিভ থাকলে, সক্রিয় থাকলে, ভালো ঘুম হইলে ভালো ব্যাকটেরিয়া যত্ন নেওয়া হয়, তারা বেঁচে থাকে, তারা আমাদেরও যত্ন নেয়। এই ভালো ব্যাকটেরিয়াকেই বলে মাইক্রোবায়োম। কোথায় থাকে এইগুলা? আমাদের মুখের মধ্যে থাকে, আমাদের পেটে থাকে, আমাদের চামড়ায় থাকে, এমনকি ফুসফুসে থাকে। এই যে বন্ধু ব্যাকটেরিয়া গুলা, এটা আমাদের কখনো কোনো ক্ষতি করে না, খালি উপকার করে। এদেরকে আমাদের সুস্থ রাখতে হয় ফলমূল খাইয়া, পর্যাপ্ত ঘুম দিয়া, অ্যাক্টিভ থাইকা। আপনারা অ্যান্টিবায়োটিক খাই দেখছেন না, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, কারো কারো পেট খারাপ হয়, কারণ আমাদের বন্ধু ব্যাকটেরিয়া গুলো মরে যায় অ্যান্টিবায়োটিকে। আপনার মুখে শরীরের বন্ধু ব্যাকটেরিয়া মরে গেলে অকালে বৃদ্ধ হয়ে যাবেন, চামড়া ঝুলে যাবে।
সেজন্য মুখে সাবান দিতে হয় না। সাবান কিন্তু ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে, চামড়ার ব্যাকটেরিয়া, সাবানের খাত। সেজন্য সাবান, অন্য সাবান দিতে হয় যেটা ব্যাকটেরিয়াকে নষ্ট করবে না, আমার বন্ধু ব্যাকটেরিয়াকে। এই বন্ধু ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমরা থাকি অতি বিশুদ্ধ পরিবেশে, স্টেরাইল পরিবেশ। এত বিশুদ্ধ মানে ওটা দিয়ে ইনজেকশন করা যাবে, সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকে না। তাইলে আমরা বন্ধু ব্যাকটেরিয়া কোথা থেকে পাই? জন্মের পরপরই এইটা পাই আমরা। যখন নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয় তখন মায়ের যোনিপথে ওই বন্ধু ব্যাকটেরিয়া থাকে। বাচ্চারা যখন মায়ের যোনিপথ দিয়ে বাইর হয় তখন বাচ্চার গায়ে এই বন্ধু ব্যাকটেরিয়া লেগে যায় সারা জীবনের জন্য। রোগ প্রতিরোধের গ্যারান্টি, খোদা তাআলার রহমত। এটা সিজার হইলে বাচ্চারা পায় না। তাহলে বুঝেছেন তো কি সর্বনাশ করা হইতেছে। বাংলাদেশের প্রায় 25% শিশু তার খর্ব খায় এবং প্রায় 9% শিশু অপুষ্ট। পুষ্টিহীন শিশুর শরীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষ সেটা তৈরি হয় কম, ফলে তারা সহজে ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, ত্বকের ইনফেকশন এগুলোতে আক্রান্ত হয়। অপুষ্টি কিন্তু শুধু খাবার কম খাওয়ার জন্য হয় না, শরীরের ভিতরে বন্ধু জীবাণু আর আমার রোগ প্রতিরোধ ক্ষমতার যে ভারসাম্য এটা নষ্ট হয়ে গেলে খাবার খেয়েও কোনো কাজ হবে না, খাবার শরীরের ভিতরে শোষণই হবে না। এটাই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার সবচেয়ে আলোচিত বিষয়। বাবা এইগুলো হইতেছে রিয়াল KPI। এটি সাহেব লিখে দেন, KPI কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার মন্ত্রণালয়ের সিজারের সংখ্যা কমাইতে পারেন। সিজারের সংখ্যা যদি কমাইতে পারেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যা যদি বাড়াইতে পারেন এটা একটা আপনার অ্যাচিভমেন্ট। আর সন্তান জন্ম দেওয়ার কাজটা প্রাথমিকভাবে ধাত্রীর হাতে যদি ছেড়ে দিতে পারেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। পর্যাপ্ত ম্যাটারনিটি বেড তৈরি করতে পারেন, প্রসূতির বেড তৈরি করতে পারেন, এটা আপনার অ্যাচিভমেন্ট। আর গাইনোকোলজিস্টদের নর্মাল বাচ্চা ডেলিভারি ডিল করাটা যদি বন্ধ করতে পারেন তাহলে অনেক বড় কাজ হবে। আরো বড় কিছু অ্যাচিভ করতে পারতেন, কিন্তু সেটা সম্ভব না, টাইম নাই, আর আপনার পারবেনও না। না সরি এভাবে বলার জন্য। আর এমন জায়গায় হাত দেন না যেটা আপনি বা আপনার টিম বুঝেন না। মনে করেন না আমরা বুঝি, না বুঝেন না, মাখায় ফেলবেন, মাখায় ফেলতেছেন। যেমন আছে সেটাকে তেমন চলতে দেন। যাদের রাজনৈতিক ক্ষমতা থাকবে তারা এসে কাজটা করুক, হুদাই দেশের আর নিজের টাইম নষ্ট করেন না। আপনাদের এই সরকার অনেক কিছু অ্যাচিভ করতে পারতো, অনেক দূর আগায় দিতে পারতো দেশটাকে। এত বিপুল সমর্থন ছিল সরকারের উপরে, পায়ে ঠেলছেন। যখন বিদায় নেবেন আপনাদের কেউ মিস করবে না, কেউ বলবে না ভালো কাজ করে গেছেন। পর্বত প্রমাণ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নেবেন, অসুবিধা নাই। আছে তো গরিব মানুষের পোলারা, মাইয়ারা, ওরা আবার অকাতরে রক্ত দিবে, জীবন দিবে, আর একটা স্বপ্ন দেখাবে জাতিকে। আবার গর্ত থেকে আপনাদের মতো উঠে আসবে পরিত্রাতা সেই যায়, আবারও সেই একই সিস্টেম রক্ষা করার দায়িত্ব নিয়ে। আমরা হাসিনাকে পরাস্ত করছিলাম, কিন্তু সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসিকে পরাস্ত করতে পারি নাই। এর পরের বার এই দুইটা পরাস্ত হবে, আর 2024-এর বর্ষা বিপ্লব সম্পূর্ণ হবে, সফল হবে তখন। ওই সফল বিপ্লবের পরে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়া মেধাবী মানুষেরা নীতি গ্রহণ করে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করবে, এমন ভাবে যাতে স্বাস্থ্য আর মানবিকতা কখনোই বেচা কেনার বিষয় হইয়া না দাঁড়ায়। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।